চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। আজ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচারণা, ভোটারদের চাওয়া পাওয়া সহ সবশেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতে জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, এবারের ভোট জাতি পুনর্গঠনের সুযোগ। ঠাকুরগাঁওয়ে জনসভায় তারেক রহমান, জনতাকেই ক্ষমতার উৎস ভাবে বিএনপি। জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। ক্ষমতা এলে এমপি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে বললেন জামায়াতে আমির। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চলবো, এটাও যদি না তাকে পায়ে আনবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করবো না। ভোটের আগে শেষ ছুটির দিনে জমজমাট প্রচার, গণসংযোগ। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দোরগোড়ায়, পাওয়া না পাওয়ার হিসাব মেলাচ্ছেন জনগণ। ভোটের আগে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিশ্লেষকদের প্রশ্ন। দাবি, নেতিবাচক প্রভাব ফেলতে পারে নির্বাচনে। আমার মনে হয় যে সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি খান তাজনীন আহসান। এবার বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, চিনিকল, রেশম এবং চা শিল্প বিকশিত করা সহ উত্তরবঙ্গ সফরে এক ঝাঁক প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, ধর্ম নয়, যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাবে মানুষ। 12 ফেব্রুয়ারি শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, বরং জাতি পুনর্গঠনের ভোট হিসেবেও আখ্যা দিলেন বিএনপি চেয়ারম্যান। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতেই 2003-04 সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন, তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।
এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। আজ নীলফামারী ও দিনাজপুরে জনসভায় যোগ দেওয়ার পর কক্সবাজারে যেতে পারেন বিএনপি চেয়ারম্যান। আগামী রবি ও সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। উত্তরের 3 জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায়। এক সপ্তাহ ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চল সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার, পাশাপাশি এই অঞ্চলের অবহেলিত নিপীড়িত মানুষের সংগ্রাম আর সংকটে পাশে থাকার বার্তা দিলেন। ঐক্য আর সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার। ভোট চাইলেন 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। নীলফামারীর জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সারা দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে জেনেই ষড়যন্ত্রে লিপ্ত বহুরূপধারী একটি গোষ্ঠী। বলেন, ৭১-২৪-এর মতোই ঐক্যবদ্ধভাবে সব ধর্মের মানুষ 12 ফেব্রুয়ারি ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে। এ সময় তারেক রহমান ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। বলেন, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা নিয়ে কাজ করবে বিএনপি। কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া ইপিজেডকে আরও বড় করার প্রতিশ্রুতি দেন। এ সময় সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সবাই সরকারে থাকলে সংসদে বিরোধী দল কে হবে? কেননা ভারসাম্যপূর্ণ রাষ্ট্রের জন্য শক্তিশালী বিরোধী দল জরুরি। আওয়ামী লীগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে। দেশের জন্য এখন শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সবচেয়ে প্রয়োজনীয় মন্তব্য করেন তিনি। শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ভাবনা নিয়ে ব্রিটিশ গণমাধ্যমটির সাথে খোলামেলা কথা বলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনে বিজয়ী হলে জামায়াতের সাথে জোট গঠন করবেন কিনা এমনটা জানতে চাইলে পাল্টা প্রশ্ন ছোড়েন তারেক রহমান। বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে জোট সরকার করলে বিরোধী দলের আসনে কে থাকবে? ভারসাম্যের জন্য বিরোধী দল থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আত্মবিশ্বাসী বিএনপি একাই সরকার গঠনে প্রয়োজনীয় আসন অর্জন করবে। How can I form a government with the political opponent? Then who will be in the opposition? A government needs opposition to balance the whole thing. Needs a good opposition. I think I don't know what will be their seat number, but if they are in the opposition, I hope to have them as a good opposition. এই মুহূর্তে দেশে শান্তি ও স্থিতিশীলতা সবচেয়ে জরুরি বলে মত দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, প্রতিশোধ ভালো কোনো ফলাফল আনবে না। What we need at the moment in the country is peace, stability. To bring stability, we need peace. So that's why personally I believe that revenge will not bring us anything good. Rather, it will destroy many things.
চ্যালেঞ্জ মোকাবেলায় বন্ধু রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারেক রহমান। তবে যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে মূল্যায়ন করবে তাদের সাথেই হবে বন্ধুত্ব। There are many challenges, and to fight these challenges, of course, in this world, a single country cannot fight it. They need friends, of course. We need friends. Whoever will be, by protecting the interest of the people of Bangladesh and our sovereignty, whoever will be, or whatever contract will be suitable for my people, for my country, will have friendship with them, not with any particular country. বাংলাদেশের জনগণ চাইলে যে কোনো দলের রাজনীতি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। If someone is accepted by the people, if people welcomes them, anyone is allowed to, has the right to do politics. তরুণদের কর্মসংস্থান, জনগণের জীবনমান উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান তারেক রহমান। কথা বলেন রোহিঙ্গা ইস্যুতেও। জানান রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেবেন, তবে যতদিন নিরাপত্তা নিশ্চিত না হবে আশ্রয় দেয়া হবে তাদের। These people can go back to their own land, but of course the priority is that the situation has to be safe for them to go back there. As long it is not safe, they are very welcome to stay here. Thank you. ডরোথি তাসরিন, যমুনা নিউজ। বিনা ট্যাক্সের গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াতের এমপিরা, জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা জানান তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নির্বাচিত জনপ্রতিনিধি সহ তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর। বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেয়া হবে। সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। বলেন, নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান। এরপর কুলাউড়ার এক জনসভায় যোগ দেন জামায়াতের আমির। সেখানে মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি। একই সাথে দাঁড়িপাল্লার পক্ষেও ভোট চান। দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন, একবার আমাদেরকে পরীক্ষা করুন। আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব, এ দেশের মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এরপর মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব মানুষ আইনের চোখে সমান থাকবে। এরপর দিনের শেষ কর্মসূচি হিসেবে জামায়াত আমির যাবেন সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে আমিরের আগমন ঘিরে সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা যাব সহকর্মী রাব্বি হোসেনের কাছে। তিনি আছেন রাজধানীর মালিটোলা এলাকায়। রাব্বি, আপনি যে এলাকায় আছেন সেখানকার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? আমাদেরকে সবশেষ খবর জানাবেন। আসনের জামায়াতের প্রার্থী এনায়েতুল্লাহ তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি প্রার্থীদের কাছাকাছি যাচ্ছেন। তিনি বলার চেষ্টা করছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার পানির সংকট, গ্যাসের সংকট, এই সংকটগুলো তিনি সমাধানের চেষ্টা করবেন। এই বিষয়গুলো নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন। তবে প্রার্থীদের কাছেও তিনি আসলে বারবার প্রশ্ন রাখছেন যে তারা কি কি সমাধান চায়, কি কি সংকট চায়। তিনি বলার চেষ্টা করছেন যে তার এই আসনের যেহেতু নির্বাচনী প্রচারণায় তিনি অংশ নিচ্ছেন, এখানে তার প্রার্থীর যে জনসংযোগ সেখানে তার সহকর্মীরা বা তার যারা বন্ধু রয়েছেন, পাশাপাশি তার কর্মীরা রয়েছেন দলের, তারাও তার সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা এখানে তার সঙ্গে যুক্ত হয়েছি, কথা বলছিলাম তার সঙ্গে। তিনি বলছিলেন তার এলাকায় সবচেয়ে বেশি যে সংকট রয়েছে সেটি হলো গ্যাসের সংকট রয়েছে, পানির সংকট রয়েছে।
এই সংকটগুলো তিনি সমাধান করার চেষ্টা করবেন। তবে তার দলের পক্ষ থেকে এই এলাকায়ও নির্বাচনী প্রচারণা তিনি চালাচ্ছেন। তিনি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন এবং এই দলের পক্ষ থেকে তাকে যাতে নির্বাচিত করা হয় সেই বিষয়ে তিনি প্রার্থীদের কাছাকাছি গিয়ে তার যে প্রতিশ্রুতি রয়েছে, ইশতেহার রয়েছে, সেগুলো তিনি আসলে তুলে ধরছেন। আমরা দেখছিলাম সকালেও তিনি এখানে প্রচারণা চালিয়েছেন। তিনি প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রাব্বি। নির্বাচন সামনে রেখে অতিরিক্ত ব্যালট ছাপানো হচ্ছে, এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এই মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন হয়, সেখানেই তিনি এসব কথা বলেন। নির্বাচনের পর্যবেক্ষক নিয়োগে অনেক অসঙ্গতি রয়েছে দাবি করেন মাহাদি আমিন। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতে ইসলামের নির্দেশে লক্ষ্মীপুরের একটি কারখানায় অবৈধ সিল তৈরি করা হচ্ছিল এমন ঘটনার উল্লেখ করেন তিনি। আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন যে জামাত ইসলামের একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যেন সবাই যার যার জায়গা থেকে কাজ করেন। মুন্সিগঞ্জের মোলাকান্দিতে আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। উভয় পক্ষের মারামারিতে একাধিক গুলিবিদ্ধ। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আরাফাত রেহান সাকিব। সাকিব, এখন মুন্সিগঞ্জের কি অবস্থা, আহতদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, সবকিছু জানাবেন আমাদের। তাজনীন, দেখুন আসলে যে ঘটনাস্থল মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের যে মুন্সিকাঞ্জি, সেখানে কিন্তু এই মুহূর্তে আসলে অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে কিন্তু বিজিবি সহ পুলিশের আরো বেশ কিছু ফোর্স এসে উপস্থিত হয়েছে এবং পুরো এলাকাটিতে কিন্তু এই মুহূর্তে আসলে নিরাপত্তা বলয়ে বেষ্টনীতে রাখা হয়েছে এবং পুলিশ তাদের কার্যক্রম চালাচ্ছে এবং এই মুহূর্তে আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু আসলে একটি উত্তেজনা কিন্তু রয়েছেন। এবং আমরা এখান থেকে যেটি জানতে পেরেছি যে দুপুর ঠিক 1টার দিকে কিন্তু আসলে এই জায়গাটিতে আসলে মুন্সিগঞ্জ 3 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মহিউদ্দিন আহমেদ এবং ধানের শীষের যিনি প্রার্থী রয়েছেন কামরুজ্জামান রতন, তার সমর্থকদের মধ্যে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়া গোলাবর্ষণের ঘটনা ঘটে। মূলত এই এলাকাটিতে আসলে ধানের শীষ ফুটবল প্রতীকের যে প্রার্থীর পক্ষে প্রচারণার সময় কিন্তু প্রথমে বাধার ঘটনা ঘটে, এরপরে কিন্তু গুলি বর্ষণের অভিযোগ করেছে স্থানীয়রা এবং এরপরে কিন্তু দুই গ্রুপই আসলে সহিংসতায় জড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা দেখেছি যে গোলাগুলির যে চিত্রগুলো সেগুলো কিন্তু আসলে ছড়িয়ে পড়েছে এবং এই মুহূর্তে পুলিশ আসার পরে কিন্তু যারা এই ঘটনায় জড়িত তাদের কিন্তু কাউকে তারা এই মুহূর্তে মাঠে নেই। তবে পুরো এলাকাটিতে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঠে কাজ করছে এবং তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তবে নারী পুরুষ শিশুরা কিন্তু এখন এলাকায় রয়েছে এবং তারা কিন্তু উদ্বেগ আতঙ্কের কথা বলছে এবং তারা বলছে যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে প্রতি বছরই এই এলাকাটিতে কিন্তু আসলে সহিংসতার ঘটনা ঘটে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কিন্তু আবারও সশস্ত্র যে সংঘর্ষের ঘটনা, সংঘাতের ঘটনা, সেটি কিন্তু জনমনে অনেকটা উদ্বেগের জায়গা তৈরি করে দিয়েছে। আর এই ঘটনায় আমরা 3 জন গুলিবিদ্ধ নীরব, ইকরাম এবং ফয়সাল, তাদেরকে আসলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার তথ্য পেয়েছি এবং একই সাথে আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। তারা কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এবং পুরো জায়গাটিতে ঘিরে কিন্তু এই মুহূর্তে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিপুল পরিমাণে পুলিশ রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে যেসব আগ্নেয়াস্ত্র এই সহিংসতায় ব্যবহৃত হয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু তারা তৎপরতা চালাবে। তবে ঠিক কতটা তারা পেরে উঠবে সেটি এলাকাটিতে আসলে নিরস্ত্রীকরণের উদ্যোগ তাদের রয়েছে, কিন্তু তারপরে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সাকিব। পুলিশের সহিংসতার ফুটেজ নিতে গেলেই সাংবাদিকদের পিটিয়েছে। বেশ কয়েকজন মাল্টিমিডিয়া সাংবাদিকদের মোবাইলে আঘাত করা হয়েছে। পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে পুলিশ। অবিলম্বে এসব হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছে মাল্টিমিডিয়ার সাংবাদিকরা। দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেন হামলার শিকার সাংবাদিকরা। তাদের অভিযোগ, গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সহ আশপাশে বিক্ষোভ দমনে পুলিশের আক্রমণাত্মক ছিল।
অনেক নিরীহ পথচারীও হামলা থেকে নিস্তার পায়নি। এ সময় পুলিশের দুঃখ প্রকাশ নিয়েও নিন্দা জানান তারা। বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। গতকালকে পুলিশ শুধু একটি মুভমেন্টকে ডিসপাস করার জন্য মাঠে কাজ করে নাই, তারা মনে হয় গতকাল সাংবাদিক পেটানোর কর্মসূচি দিয়েছিল। যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে, একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের উপর নেককারজনকভাবে হামলা করা হয়েছে। গণমাধ্যম কর্মীর উপরে যদি কোনো পুলিশ সদস্য আঘাত আনে তবে তাকে তো আইনের আওতায় আনতে হবে। রাজধানীতে গতকাল পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বাহিনীর সদস্যরা কাউকে টার্গেট করে মারেনি, এমন দাবি করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত বলেও দাবি করেন তালেবুর রহমান। বলেন, সামনেই জাতীয় নির্বাচন, এমন সময় শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান জানান তিনি। আপনারা দেখেছেন গতকাল আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি এবং আশা করি যারা ওই কাজগুলো করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সামনে নির্বাচন উপলক্ষে যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেবেন। তারপরও এরকম ভিড়ের মধ্যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। শরীফ ওসমান হাদী হত্যার বিচার এবং পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও শুক্রবারের দুটি আন্দোলন কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, ভোটের মাত্র 5 দিন আগে এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের বিশ্বাস, ওই দুটো দাবি বাস্তবায়ন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই নির্বাচিত সরকারের। সেই সাথে এই সময়ে আন্দোলন আইনের সাথেও সাংঘর্ষিক দাবি করে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নেয়ার কথা বলছেন তারা। পূর্বাভাস, কোনো কারণে ভোট বিঘ্নিত হলে চড়া মূল্য দিতে হবে সব পক্ষকেই। ছুটির দিন 6 ফেব্রুয়ারি শুক্রবার, শেষের পথে ভোটের প্রচার প্রচারণা, দরজায় কড়া নাড়ছে নির্বাচন। হঠাৎ করেই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা সরকারি কর্মচারীদের। টানা প্রায় 3 ঘন্টার সংঘাত, সংঘর্ষ, উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, আহত বেশ কজন। কাকতালীয় হলেও একই দিন হাদী হত্যার বিচার ও তদন্তের দায়িত্ব জাতিসংঘকে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে ইনকলাব মঞ্চ। স্বাভাবিকভাবে তাতেও বাধা পুলিশের। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে কঠোর অবস্থানে পুলিশ। শুরু হয় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আহত হন বেশ কয়েকজন। ভোটের মাত্র 5 দিন আগে হঠাৎ এমন দুটো আন্দোলন আসলে কি বার্তা দিচ্ছে? এই যে সরকারি কর্মচারীদের যে কালকে নির্বাচনের যে আচরণবিধি এবং সরকারি যে আচরণবিধি, এই দুটো ভঙ্গ করে এই বিষয় দুটো যখন কোইনসাইড করলো, নাকি এটা ডেলিভারেটলি তারা একত্রিত হয়ে একটা নাশকতা সৃষ্টি করা কিংবা এই নির্বাচনকে নস্যাৎ করতে চাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এখন জনপরিসরে উঠে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার কাছে প্রধান উপদেষ্টা চিঠি লিখে জানাবেন যেন সেই সংস্থাটি এসে সরাসরি একটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। রবিবারে তারা এই আবেদনটি করতে যাচ্ছে, তারপরেও কেন তারা আবারও শাহবাগে ফেরত গেলেন এবং অবরোধটি করে যাচ্ছেন, সেটি খুব একটি পরিষ্কার নয়। হাদী হত্যার বিচারের ব্যাপারে এখন পর্যন্ত সরকার আন্তরিক এবং পরবর্তী সরকারও এটি অব্যাহত রাখবে বলে ধারণা বিশ্লেষকদের। হাদীর বিচার বলুন, পেশাজীবীদের বেতন বৃদ্ধির যে বিষয় আসেগুলো আসছে, এগুলো সবটাই কিন্তু নিষ্পত্তি করা সম্ভব একটি নির্বাচিত সরকার আসার পর। কিন্তু ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ক্ষেত্রে জাতিসংঘের কি তদন্তের কি অভিজ্ঞতা? তাদের তো কোথাও কোনো রকমের এক্সপার্টিসও নেই এখানে। তাদেরকে যে ইনভলভ করার কথা এখানে বলা হচ্ছে, সেটারও যুক্তি কি আমি আসলে একজন আইনজীবী হিসেবে খুব একটা পরিষ্কার নাই।
সব মিলিয়ে দেশজুড়ে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন এর অন্যথা করার চেষ্টা হলে হিতে বিপরীত হতে পারে। ইস্যুগুলো তো আমাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি করছে যে আলটিমেটলি নির্বাচনটাকে আবার বানচাল করার জন্য কেউ কোনো রকমের দুরভিসন্ধি দিয়ে আটছে কিনা। যদি কোনো কারণে ইলেকশন আসলে বানচাল হয় তাহলে তাদের আমার মনে হয় যে সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে, কারণ সাধারণ মানুষ এগুলোকে মেনে নেবে না। বিধিমালাতে কিন্তু বলা আছে যে নির্বাচন পূর্ব সময়ে কোনো ধরনের উস্কানিমূলক এবং অনভিপ্রেত কোনো ঘটনা ঘটানো যাবে না যেটি দ্বারা কারো শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। এই ধরনের একটি আন্দোলন সরকার মেনে নেওয়ার পরেও তারা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেটিও আমাদের একটু খতিয়ে দেখা দরকার। হাদিস সংক্রান্ত যত আলোচনা আসছে কিংবা যত কিছু আছে সবসময় নির্বাচনকে ট্যাগ করার একটা প্রবণতা আছে। একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ট্রানজিশন হওয়ার কথা ছিল, সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে তাদের বেনিফিটটাকে কাইন্ড অফ এক্সপানশন করার চেষ্টাই বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সব পক্ষকে আরও সহনশীল হওয়ারও তাগিদ দেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলা বারুদ উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুপুরে মিরপুর ক্যাম্পের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে। একই সাথে সংবাদ মাধ্যমের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হবে। বলেন, ভোটারদের নির্বিঘ্নে আসা যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে সেনাবাহিনী। ব্রিফিংয়ে তিনি আরও জানান, 18% ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং সেই হিসেবেই ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতি মুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। সিলেটে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। জুলুমতন্ত্রের বিরুদ্ধে, তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন, জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বাংলাদেশ গত 54 বছরে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য, সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, কামার কুমার, তাঁতি, জেলে, কেউ এই জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জামাতে ইসলামী। শুধু আল্লাহ তাআলার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে। এক এক করে আমাদের শীর্ষ 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। 1000 সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে। 5000 সহকর্মীকে জীবনের তরে পঙ্গু করা হয়েছে। 50 লক্ষ ভাই বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পোরা হয়েছে। সবগুলা অফিস 13.5 বছর একটানা তালাবদ্ধ করে রাখা হয়েছে। আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরো 2টি জঘন্য কাজ করেছিল। একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল, আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন 24-এর 5ই আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন, আমরা কোনো মিছিল করলাম না, আমরা কোনো মিটিং করলাম না, আমরা উচ্ছ্বাসে ফেটে পড়লাম না, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য সেজদায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করলাম। 5 আগস্ট রাষ্ট্রেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামীর উপর যত জুলুম করা হয়েছে, আজকের এই মুক্তির বিনিময়ে
মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি, একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না। আমরা কথা রেখেছি, দল হিসাবে কারো উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেইনি। তবে এও আমরা বলেছিলাম, যারা খুন হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, গুম হয়েছেন, যাদেরকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তাদের আছে। যদি এরকম কেউ ন্যায় বিচার চান, আমরা তাদের পাশে দাঁড়িয়ে মজবুতভাবে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব। একই সাথে একথা হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম, সাবধান, মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। আপনারা শুনে খুশি হবেন, সারা দেশে আমরা লাখ লাখ হাজার হাজার মামলা করি নাই, সব মিলাইয়া 750-র মতো মামলা হয়েছে। 8টা মামলায় একজন করে মাত্র আসামি আসে, দ্বিতীয় কোনো আসামি আমরা খুঁজে পাই নাই, তাই দ্বিতীয় আসামির নাম আমরা লিখি নাই। আমাদের কর্মীরা আমাদের কথা রেখেছে, আলহামদুলিল্লাহ। সেই জায়গায় অনেকে শত শত মানুষ, এমনকি হাজারো মানুষকে মামলায় ঢুকিয়ে মামলা বাণিজ্য করেছেন। সম্মানিত সিলেটবাসী, এই যন্ত্রণা থেকে জাতি যখন মুক্তি পেল, আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম, আমরা যারা মজলুম ছিলাম, মেহেরবানি করে কেউ যেন জালিম না হই। এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে, আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে আমাদেরকে সম্পৃক্ত করে, এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়ায় না পড়ি। কিন্তু না, সবাই আমাদের কথা রাখেন নাই। কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার। সেন্সিবল নাগরিক হিসাবে এটা আমাদের দায়িত্ব ছিল, তাই আমরা অনুরোধ জানিয়েছি। দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। শিক্ষার ব্যবস্থা করা যায়, দানেশীর চেষ্টা করেছে কিভাবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। প্রিয় ভাই বোনেরা, এই দিনাজপুর অঞ্চলকে সমগ্র বাংলাদেশ জানে কৃষি প্রধান দেশ হিসাবে, কৃষি প্রধান এলাকা হিসাবে, তাই তো নাকি? এখন এই কৃষি প্রধান যে অঞ্চল, কৃষি প্রধান যে এই এলাকায় আমরা চাই কৃষির সাথে সম্পর্কিত শিল্প গড়ে তুলতে ধীরে ধীরে, যাতে করে কৃষির সাথে, যেমন এই এলাকার লিচু বিখ্যাত, বাংলাদেশ বিখ্যাত, জগৎ বিখ্যাত এই এলাকার লিচু, কিন্তু এই লিচুকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো, কিন্তু সেইটা এখনো করা সম্ভব হয়নি। কিন্তু 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি জয়যুক্ত হলে, ধানের জয়যুক্ত হলে, আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত, এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রপ্তানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। আপনারা কি চান? ইনশাল্লাহ আমরা সেই কারখানা এখানে তৈরি করতে চাই। লিচুর জন্য আমরা লিচু যাতে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছে দেওয়া যায়, সেটির কারখানা আমরা এখানে তৈরি করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় শুধু রপ্তানিমুখী বা শিল্প স্থাপন করলেই হবে না। আমাদের এলাকায়, এই এলাকায় বহু তরুণ যুবক আছে, যুবক আছে, যুব সমাজের সদস্য আছে, তাদের শিক্ষার আলো আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নেই। আমরা চাই এই এলাকায় বিভিন্ন রকম ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে, যার মাধ্যমে এই এলাকার ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই। বিদেশি ভাষা শিক্ষা দিতে চাই আমরা, যার মাধ্যমে তারা দেশেই হোক বিদেশেই হোক কর্মসংস্থান করতে পারে, নিজেদের কর্মের ব্যবস্থা করতে পারে। কি ভাই, এটি কি করবো আমরা? এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব? আচ্ছা, যদি করতে বলতে হবে তো ভাই কি করব, আমি তো বলছি করব। আপনাদের যদি বলেন চাই, তখন ইনশাল্লাহ আমরা করব। চাই ইনশাল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই যে মঞ্চের চারিদিকে হাজার হাজার মা বোনেরা আছেন, মঞ্চের ডানে বামে হাজার হাজার মা বোনেরা আছেন, এই মা বোনদের শিক্ষার জন্য এই এলাকার সন্তান খালেদা জিয়া, উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন
সারা দেশে মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। আমরা চাই আগামী বিএনপি সরকার এই মা বোনদেরকে, যেই মা বোনদেরকে খালেদা জিয়া শিক্ষার আলো পৌঁছে দিয়ে গেছেন, সেই মা বোনদের সহ খেটে খাওয়া যত নারী আছে, যত গৃহিণী আছে, সবার কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সকল মা বোনদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে মা বোনদের কাছে সরকার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই এলাকা সহ সমগ্র বাংলাদেশী কৃষি প্রধান দেশ, একটি সমগ্র বাংলাদেশ, কিন্তু দিনাজপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সকল কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, তাদেরকে সেই 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আগামী বিএনপি সরকার মওকুফ করে দিতে চায়। 10,000 টাকা পর্যন্ত সুদের এবং ঋণ কৃষক ভাইদেরকে শোধ করতে হবে না, সেটি আপনাদের হয়ে সরকার সম্পূর্ণভাবে সেটা মওকুফ করে দিবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, এই অঞ্চলের বহু মানুষ বিভিন্ন রেজিস্টার্ড এনজিওর কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে নিজের জীবনযাপন সংসার চালানোর জন্য, করেছেন না? এই ক্ষুদ্র ঋণও আমরা সরকারের পক্ষ থেকে শোধ করে দিতে চাই। এই ক্ষুদ্র ঋণের বোঝা আমরা চাই না আমাদের এলাকার মানুষ বহন করুক। প্রিয় ভাই বোনেরা, মা বোনদের হাতে যেরকম আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদের হাতে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। যেই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা তাদের ঋণ পেতে সুবিধা হবে, যেই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের যে পরিমাণ জমি সেইটি হিসাব করে আমরা তাদের কাছে তাদের প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক পৌঁছে দিতে চাই, যাতে করে তাদেরকে অন্যের পেছনে পেছনে ঘুরতে না হয়। সরাসরি সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের সহযোগিতা পৌঁছে যাবে, যার ফলে ধীরে ধীরে কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই এই এলাকা সহ সমগ্র বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন বিপদে আপদে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। কারা তারা হচ্ছেন আমাদের মসজিদ মক্তবের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছেন, তারা এইসব ধর্মীয় ব্যক্তিত্ব। আমরা চাই সরকারের পক্ষ থেকে এইসব ধর্মীয় ব্যক্তিরা যাতে সম্মানের সঙ্গে বাস করতে পারেন, সেই জন্য সরকার থেকে আমরা প্রতি মাসে তাদের জন্য একটি সম্মানের ব্যবস্থা করতে চাই, যাতে তারা সম্মানের সঙ্গে জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আমরা চাই আমাদের মা বোনরা, শিশুরা, সন্তানরা ঘরে বসে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই হতে পারে, সেই জন্য সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে আমরা 1 লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই। তাদের কাজ হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যে সকল অসুখ বিসুখ ঘরে বসে ঠিক করে দেওয়া যায়, হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না, সে মা বোনদেরকে সেই চিকিৎসা সুবিধা তাদেরকে ঘরে। সরাসরি যুক্ত হয়েছিলাম দিনাজপুরে, কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই ছিল ইলেকশন 2026-এর এই ঘন্টার আয়োজনে। পরের ঘন্টার খবরাখবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন।